কোয়েশ্চেনটা কোন উপায়ে লিখতে হবে, কতটুকু লিখতে হবে এবং তোমার সেন্টেন্সগুলো কেমন হওয়া উচিত। তাহলে প্রথম যেই ধাক্কাটা, একটা কোয়েশ্চেন যখন তুমি পড়বা মনে রাখতে হবে দুইটা টাইপের কোয়েশ্চেন হবে বোর্ড এক্সামে। আবারও বলতেছি দুইটা টাইপের, খুবই সিম্পল। একটা হচ্ছে WH কোয়েশ্চেন, আরেকটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব বেসড কোয়েশ্চেন। তাহলে একটা হচ্ছে WH কোয়েশ্চেন, আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব বেসড কোয়েশ্চেন। তাহলে WH কোয়েশ্চেন গুলো কি হবে? হু, হুইচ, হাউ, ওয়াই, এই টাইপের। অক্সিলারি ভার্ব বেসড কোয়েশ্চেন গুলো কি হবে? ডু, ডাজ, ডিড, এম, আর, ইজ, ওয়াজ, এই টাইপের। তাহলে এখানে কিন্তু কোয়েশ্চেনটা WH টাইপের। যেমন দেখো, ওয়াই আর অ্যাডোলসেন্ট গার্লস দ্য ওয়ার্স্ট সাফারার্স। তাহলে আমি যখন পরীক্ষার হলে এই কোয়েশ্চেনটা দেখবো, তুমি একজন স্টুডেন্ট, একদম তোমাকেই বলতেছি তুমি যখন পরীক্ষার হলে এই কোয়েশ্চেনটা দেখবে, আমি যখন পরীক্ষার হলে এই কোয়েশ্চেনটা দেখবো, আমি কি চিন্তা করব? প্রথম ধাক্কায় আমি অলরেডি প্যাসেজটা পড়েছি। প্যাসেজের মূল বিষয়বস্তু কি ছিল? প্যাসেজের মূল বিষয়বস্তু ছিল যে যারা কিশোরী মেয়েরা আছে, এই কিশোরী মেয়েদের কি করতে হয়? অনেক বেশি সাফার করতে হয় তাদের এই বয়সটাতে। স্পেশালি তারা ড্রপ আউট অফ স্কুল হয়ে যায়, স্পেশালি তাদের ম্যারেজ খুব দ্রুত হয়ে যায়, এবং সবচেয়ে ওয়ার্স্ট যেই জিনিসটা সেটা হচ্ছে তাদের ম্যারেজ হওয়ার পর তাদের সন্তানাদিও হয়ে যায়, যেটা কিনা অনেকটা প্রিম্যাচিওর অবস্থায়। এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে প্যাসেজটা ছিল। তাহলে আমি যখন কোয়েশ্চেনটা অ্যান্সার করবো, প্রথম জিনিসটা আমি দেখলাম এটা একটা WH কোয়েশ্চেন। সেকেন্ড জিনিসটা কি দেখবো? সেকেন্ড জিনিসটা দেখবো হচ্ছে এখানে এই ভার্বটা কি আছে। অর্থাৎ এই ভার্বটা যদি আমার V1 থাকে তাহলে আমাকে চিন্তা করতে হবে যে আমি কোয়েশ্চেনের উত্তরটা প্রেজেন্ট টেন্সে দিব। বলো কথা বুঝছো কিনা? তাহলে আমি যখন দেখবো এখানে ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, তখন আমার মাথার ভিতরে একটা জিনিসই ঘুরপাক খাবে যে আমি উত্তরটা দিব কিসে? আমি উত্তরটা দিব হচ্ছে প্রেজেন্ট ফর্মে। আচ্ছা, তাহলে প্রেজেন্ট ফর্মে উত্তর হবে। আর আমার কাছে কি চেয়েছে? কেন এই অ্যাডোলসেন্ট মেয়েরা দা ওয়ার্স্ট সাফারার। দেখো, যেন তেন কথা বলেনি। দা হচ্ছে একটা ডেফিনিট আর্টিকেল। তাহলে দা এর পরে ওয়ার্স্ট হচ্ছে একটা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। বলো আমার সাথে কি এটা? এটা একটা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। কোথা থেকে আসছে বলো তো? এই যে এখান থেকে আসছে, ব্যাড, ওয়ার্স এন্ড ওয়ার্স্ট। তাহলে বুঝতেই পারতেছো, যেহেতু সুপারলেটিভ অ্যাডজেক্টিভ ইউজ করছে, দ্যাট ডাজ মিন যে এখানে অনেক বেশি জোর প্রদান করা হয়েছে। আর সাফারার্স মানে হচ্ছে ভুক্তভোগী। ভাইয়া, আমি কি পরীক্ষার কোয়েশ্চেনে এভাবে বাংলা মনে করে উত্তর করতে পারবো? দেখো, তুমি যখন প্র্যাকটিস করবা তখন এগুলোর বাংলা অটোমেটিকলি তোমার মাথায় চলে আসবে। সো ইউ হ্যাভ টু কিপ ইয়োরসেলফ কাম। তাহলে প্রথম জিনিসটা কি দেখলাম? প্রথম জিনিসটা হচ্ছে WH কোয়েশ্চেনে আছে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে এইখানে যে আমার ভার্বটা আছে সেটা ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে। এন্ড অফ কোর্স এখানে হিন্টটা হচ্ছে কেন দা ওয়ার্স্ট সাফারার্স। তাহলে আমি তো কোয়েশ্চেন বানায় লিখবো না, তাই না? আমি কোয়েশ্চেন লিখবো কোথা থেকে বলো? আমি কোয়েশ্চেন লিখবো এখান থেকে। এই যে এইখানে যা কিছু বলা আছে, এই পরীক্ষার প্যাসেজে যা কিছু বলা থাকবে, এখান থেকেই কোয়েশ্চেন আমরা লিখবো। তাহলে আমি যদি বলি যে কোথা থেকে খুঁজবো ভাইয়া, কেন ওয়ার্স্ট সাফারার্স, আমি কিন্তু প্রথমেই বলে দিছি কেন ওয়ার্স্ট সাফারার্স। তার কারণ হচ্ছে প্রথমে তারা কি হয়, দেখো আমি একদম তোমাদের হাতে ধরায় দেখাই দিই কেন তারা ওয়ার্স্ট সাফারার্স। প্রথমত তারা হচ্ছে পুলড আউট হয় স্কুল থেকে কি হয়? পুলড আউট হয়। আচ্ছা, তারপরে তারা কেন পুলড আউট হয়? ম্যারেজ অর ওয়ার্কের জন্য। খুব ভালো মতো দেখো, তোমার পরীক্ষার হলে এই জিনিসটা তুমি অ্যাপ্লাই করতে পারো। তাহলে আউট অফ স্কুল, তারা ড্রপড আউট অফ স্কুল ম্যারেজ অর ওয়ার্কের জন্য। ওকে, তারপরে কি হচ্ছে? আলটিমেটলি লুজ দেয়ার মোবিলিটি। আচ্ছা, লুজ দেয়ার মোবিলিটি, এইটাও আমি বুঝলাম। তারপরে কি হলো ভাইয়া? তারপরে যেটা হয় আলটিমেটলি কার্টেল হয়ে যায়। কি কার্টেল হয়ে যায়? তাদের ইকোনমিক এন্ড নন ফর্মাল এডুকেশন। এন্ড সবচেয়ে ওয়ার্স্ট থিং হচ্ছে কি? এই অ্যাডোলসেন্ট ফার্টিলিটি রেট। তার মানে কিশোরীদের তারা যে জন্ম দিচ্ছে, এই জন্ম দেওয়ার যে প্রবণতাটা সেটা বেড়ে যায়। তাহলে এই কয়েকটা জিনিসের উপর ভিত্তি করে আমরা একটা এরকম মডেল অ্যান্সার লিখেছি। দেখো তো কি লিখেছি? আমরা বলেছি দ্য অ্যাডোলসেন্ট গার্লস আর। এখন যদি তুমি পরীক্ষায় এখানে দ্য অ্যাডোলসেন্ট গার্ল লেখো, বাবা প্লিজ বোঝার চেষ্টা করো কোথায় তোমার পরীক্ষায় ভুল হয় আর অ্যাকচুয়ালি তুমি কোথায় নাম্বারটা পাও না। তুমি যদি এখানে দ্য অ্যাডোলসেন্ট গার্ল লিখো তাহলে এটা কিন্তু সিঙ্গুলার হয়ে গেল। এটা কি হয়ে গেল? সিঙ্গুলার হয়ে গেল। সো তোমাকে মাথায় রাখতে হবে এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেন ঠিক থাকে। একটা কোয়েশ্চেন লিখতে গেলে 2 লাইন লিখবো না 3 লাইন লিখবো নাকি 1 লাইন লিখলে মার্কস দিবে, এটা নির্ভর করবে
অনলি তোমার সেন্টেন্সটা কতটুকু গ্রামাটিক্যালি কারেক্ট। কি বলছি বলো, তোমার সেন্টেন্সটা কতটুকু গ্রামাটিক্যালি কারেক্ট। তুমি যত বেশি গ্রামাটিক্যালি কারেক্ট থাকবা তত বেশি তুমি মার্কস পাবা, যত বেশি তুমি গ্রামাটিক্যালি ইনকারেক্ট থাকবা তত কম তুমি মার্কস পাবা। খুবই সিম্পল না এজেন্ডাটা? খুবই সিম্পল। তাহলে দা অ্যাডাল্টস এন্ড গার্লস আর দা ওয়ার্স্ট সাফারার বিকজ, খুবই কমন একটা কোয়েশ্চেন। যদি ওয়াই দিয়ে কোয়েশ্চেন করে আমরা সবাই সাধারণত এই বিকজটাকে ব্যবহার করি, করি না বলো তো? জীবনে একবার হইলেও করছো না? জীবনে একবার হইলেও করছো তো যে ভাই ওয়াই দিয়ে কোয়েশ্চেন আসছে আর বিকজ লিখি নাই? এমনটা হয় নাই, এমনটা হয় নাই, এমনটা হইছে সব সময়। কারণ ওয়াই দেখলেই আমরা বিকজ লিখতে চাই। সো ইটস আ ভেরি কমন ট্রেন্ড। আমি বলবো যে কমন ট্রেন্ডের বাইরে তোমার যাওয়ার দরকার নাই। ইউ আর রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তাহলে দ্য অ্যাডাল্টস এন্ড গার্লস আর দ্য ওয়ার্স্ট সাফারার বিকজ, কেন? এই যে দেখো তারা এক এক করে বলছে, দে আর পুলড আউট অফ স্কুল। দেখো সিম্পল কথা, ইদার ফর ম্যারেজ অর ফর ওয়ার্ক, ওকে। দে অফেন লুজ দেয়ার মোবিলিটি, ওকে, হুইচ রেজাল্টস ইন, ফলে পর্যবসিত হয়, কারটেইলিং দেয়ার ইকোনমিক অ্যান্ড নন ফর্মাল অপরচুনিটিস, এডুকেশনাল অপরচুনিটিস। তাহলে দেখো আমি বরঞ্চ বলবো তুমি পারলে এখানে তাদের ফার্টিলিটি রেটটাও অ্যাড করে দাও, ফার্টিলিটি রেটটাও অ্যাড করে দাও, ফার্টিলিটি রেটটাও অ্যাড করে দাও। তার মানে কি? তার মানে হচ্ছে ভাইয়া তিনটা লাইনের পরে গিয়েও চাইলে আরেকটা লাইন তুমি লিখতে পারো, লিখলে তোমাকে মার্কস কম দিবে তা না, তবে ভুল করা যাবে না। তার মানে আমি এইটা তোমাকে বোঝাতে চাইলাম যে একটা কোয়েশ্চেন অ্যান্সার করতে গেলে তুমি কিভাবে সেন্টেন্স লিখলা ম্যাটার করতেছে না, তুমি আগে এই সেন্টেন্সটা লিখার ক্ষেত্রে কোন কোন ইনফরমেশনের পিছনে আছে সেটা জানো কিনা সেটা তাকাও, সেটার দিকে তাকাও। তাহলে দেখো এই টাইপের কোয়েশ্চেনগুলো একটু ডেসক্রিপটিভ হয়, আর ডেসক্রিপটিভ কোয়েশ্চেনগুলোতে আমাকে একটু বেশি লিখতে হয়। কি লিখতে হয়? একটু বেশি লিখতে হয়, 2 লাইনের জায়গায় 3 লাইন, কখনো কখনো 4 লাইন। তো মাথায় রাখতে হবে যে কোয়েশ্চেন যে খুব বাড়ায় লিখলেই মার্কস দেবে তা না, বাট আমি কতটুকু সঙ্গতিপূর্ণ লিখতে পারতেছি, কতগুলো ইনফরমেশন এখানে দিতে পারতেছি, অবশ্যই আমি ওই টেক্সট অনুযায়ী ইনফরমেশনগুলোকে লিখে থাকবো। তাহলে একটা জিনিস দেখো তো, এখানে যখন ইন আছে, এই ইনের পরে কিন্তু ভিআইএনজি বসছে, তার মানে কি একটা জায়গাও কিন্তু আমরা গ্রামাটিক্যালি ইনকারেক্ট না, একটা ক্ষেত্রেও কিন্তু আমরা গ্রামাটিক্যালি ইনকারেক্ট না। সো দিস ইজ হোয়াট উই ওয়ান্ট, এইটাই আমরা চাইবো। ভাইয়া আমি এত লাইন লিখতে পারবো না, আপনি এত লাইন কেন লিখছেন? ভাইয়া আমি তো বলি নাই তোমাকে এই কোয়েশ্চেনটা হুবহু লিখে দিতে, মানে অ্যান্সারটা, বা আমি তো বলি নাই এই অ্যান্সারের মতোই লিখতে হবে, আমি জাস্ট তোমাকে একটা ধারণা দিলাম। এখন তুমি চাইলে আরো সুন্দর করে 2 লাইনে উত্তর লিখতে পারো, এটা তোমার উপর। তুমি চাইলে কি করতে পারো যে কেন ওয়ার্ড সাফারার, তার একটা রিজন দিলাম, তুমি এইভাবে 0.01 02 03 এইভাবেও লিখতে পারো। যারা মনে করো যে ওই যে ছোটবেলায় বাংলা যখন উত্তর লিখতা 01 02 03 এইভাবে উত্তর লিখলে মার্কস দিবে না, তাদের জন্য বলবো যে অবশ্যই তুমি মার্কস পাবে। সো তোমাকে তোমার অবস্থানটা চিন্তা করতে হবে, তোমাকে তোমার অবস্থানটা চিন্তা করতে হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? গট ইট, গট ইট, ঠিক আছে, ওকে। এই যে আরজুমান নাহার, হোয়াট এভার ইউ আর, তোমার নাম পড়ার আমার কোনো শখ নাই, তোমার ঘুম আসলে তুমি ঘুমাও, গরম তোমারও লাগতেছে, গরম এই ক্লাসের সবারও লাগতেছে, তোমার ঘুম আসলে তুমি জাস্ট ঘুমায় পারো। উই ডু নট নিড ইউ বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, ঠিক আছে, ওকে, ভেরি গুড। হ্যাঁ বলতেছি বলতেছি 3 মার্কসের কথা বলতেছি, ওয়েট, আমি বলতেছি, আমি যাই নাই তো ওই সিচুয়েশনটা যাইতে দাও আমাকে। এখন যে প্যারাটা হচ্ছে তোমাদের নতুন যেই কোয়েশ্চেনের কিটা দিছে, তোমাদের কোয়েশ্চেনের যে নতুন আলটিমেট যে বাস্তবায়িত করেছে যে মার্কস ডিস্ট্রিবিউশনটা, সেখানে দেখা গেল যে একটা কোয়েশ্চেনের ভিতর আগে ছিল 5 দুগুণে 10, 5টা কোয়েশ্চেন 2 করে, এখন তোমাদের পার কোয়েশ্চেন কি আসছে 3 করে। এখন তোমাদের পার কোয়েশ্চেন কত করে? এখন তোমাদের পার কোয়েশ্চেনে মার্কস হচ্ছে 3 করে। তাহলে আরো বেশি প্যাচ লাগলো, ভাই মার্কস তো খালি বাড়তাছেই। ছোটবেলায় একটা কোয়েশ্চেনে 1 নাম্বার থাকতো, এখন কি আছে? এখন 2 ছিল, এখন 3 হয়ে গেছে। তো দেখো আমি আবারও বলতেছি, তোমাদের সবচেয়ে বড় প্রবলেমটা কই? তোমাদের সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে এখানে। এখানে কেন? তোমরা শুধু মার্কস নিয়ে চিন্তা করো, তোমরা কি কখনো লেখার মান নিয়ে চিন্তা করেছো? আমাকে একটু বলো, তোমরা কি কখনো লেখার মান নিয়ে চিন্তা করেছো? তোমরা কি কখনো ভেবেছো যে আমি কিভাবে একটা সেন্টেন্স কারেক্টলি লিখতে পারি? দেখো আমি কিন্তু বলেছি আজকের ক্লাসটা কিন্তু তোমাদের সাথে ইন্টারেক্ট করে, আমি এখানে এসে তোমাকে বোঝাবো, চলে যাব, তুমি পরে নোট করবা, নো, তুমি এখানে কোয়েশ্চেন করবা, আমি লাইভে উত্তর দিব। দ্যাট ইজ ওয়াই আই এম হেয়ার টুডে।
কারণ আমাকে চিন্তা করতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে মার্কসের কথাটা ভুলে যাও। আবারও বলতেছি, প্লিজ প্লিজ এন্ড প্লিজ মার্কসের কথাটা ভুলে যাও। 22 ব্যাচের একটা প্রবলেম হয়েছিল। 22 ব্যাচ পাগল হয়ে গেছিল যে ভাইয়া 15 মার্কস কিভাবে লিখবো প্যারাগ্রাফে, যেটা পরবর্তীতে তোমাদের কাছে আসছে, যেটা পরবর্তীতে তোমাদের উপর পড়ছে যে 15 মার্কস প্যারাগ্রাফে। এম আই রাইট অর নট? বলো, এম আই রাইট অর নট? সো দেখা গেল যে ব্যাপারটা 22 ব্যাচ অ্যাভয়েড করতে পারছে, কারণ 22 ব্যাচের 100 নম্বরের পরীক্ষা হয়নি, কিন্তু তোমাদের হবে, তোমাদের 100% 100 নম্বরে পরীক্ষা হবে। সো তোমরা না নম্বর নিয়ে চিন্তা করবা না, আমাকে প্রমিস করো, নম্বর নিয়ে চিন্তা করব না। আমরা কোয়েশ্চেনের উত্তর নিয়ে চিন্তা করব, আমরা প্যারাগ্রাফের গঠন নিয়ে চিন্তা করব, আমরা ভাববো যে একটা প্যারাগ্রাফে কতগুলো ইনফরমেশন দেওয়া যায়, আমরা ভাববো একটা কোয়েশ্চেনকে অ্যাকচুয়ালি কোন লেভেলে নিয়ে গেলে আমি উত্তরটা ভেবে দেখতে পারি, উত্তরটা সরাসরি আমি লিখতে পারি। এম আই রাইট? আমি কি তোমাকে বোঝাইতে পারতেছি? ওকে, ঠিক আছে। তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কি, যে এইভাবে যে লেখার নিয়মটা, অনেকেই বলে লেখা যাবে না, অনেকেই বলে কোয়েশ্চেনে এইভাবেই লিখতে হবে। নো, নেভার। তুমি চাইলে এরকম প্রবলেমস গুলো, যে ভাই এইটার কজ গুলো কি কি, এইটার ফলে কনসিকোয়েন্স গুলো কি হয়, এই টাইপের কোয়েশ্চেনে তুমি অবশ্যই এরকম 1 2 3 দিয়েও লিখতে পারবা। বি মাইন্ডফুল অফ দ্যাট, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবা। ওকে, সো চলো একটু নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনে কি আছে খেয়াল করো। What happens to a girl when she loses mobility? খুব ভালো মতো কোয়েশ্চেনটার দিকে তাকাও। এই কোয়েশ্চেনটাও কিন্তু কিভাবে হয়েছে আমাকে বলো। প্রথম ফাইন্ডিং WH কোয়েশ্চেন, আচ্ছা। দ্বিতীয় ফাইন্ডিং ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে আমাকে অ্যানসারটা কিসে লিখতে হবে? আমাকে অ্যানসারটা ভার্বের প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। ওকে, আচ্ছা ভাইয়া, তারপরে ফাইন্ডিংটা কি? এখানে একজন গার্লের কথা বলা হয়েছে, এখানে কিন্তু একাধিক মেয়ের কথা বলা হয়নি। এই যে দেখো মেয়ে, তোমাকে বলছি, এই যে মেয়ে, তুমি শোনো, তোমার কথা বলছি, একজন মেয়ের কথা বলা হয়েছে যে হোয়াট হ্যাপেন্স টু এ গার্ল ওয়েন শি লুজেস মোবিলিটি, মানে তার যখন চলাফেরা করার যেই প্রবণতাটা, তার শিক্ষার প্রবণতাটা, বা সে শিক্ষা গ্রহণ করবে সেই প্রবণতা যখন বন্ধ হয়ে যায়, কি ঘটে। তার মানে দেখো এইটাই হচ্ছে কনসিকোয়েন্সেস। এই হ্যাপেন্স মানেই হচ্ছে কি কি ঘটনা ঘটে। তাহলে আমাকে একটু বলো তো, এইটা সুন্দর করে এখানে লেখা ছিল না? এটা সুন্দর করে এখানে লেখা ছিল না যে যখন মেটার ল্যাক অফ মোবিলিটি হয়, খেয়াল করো, এই যে দেখো ল্যাক অফ মোবিলিটি হয়, তখন এই ল্যাক অফ মোবিলিটির জন্য কার্টেল মানে বাধা পড়া বা পর্দা পড়ে যাওয়া, দ্যাট ইকোনমিক এন্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস এন্ড দে ল্যাক ইনফরমেশন অ্যাবাউট হেলথ ইস্যুস। দুইটা জিনিস, প্লিজ মনোযোগ দাও, দুইটা জিনিস। একটা হচ্ছে তাদের ইকোনমিক এন্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস কমে যায়, তার মানে তাদের এটাতে বাধাগ্রস্ত হয়, কার্টেল দিয়ে এখানে বাধাগ্রস্ত হওয়া বোঝাচ্ছে। এবং দে ল্যাক মানে কি? স্বল্পতা। তাহলে দে ল্যাক ইনফরমেশন অ্যাবাউট হেলথ ইস্যুস। দ্যাটস ইট, ডান। দেখো আমাদের কোশ্চেনের অ্যান্সারটা আমরা এভাবেই সাজিয়েছি, ভালো মতো দেখো। দা ল্যাক অফ মোবিলিটি, যা আছে তাই। তাহলে the lack of mobility among adolescent girls curtails their economic and non-formal educational opportunities. Moreover, they lack information about their health issues. এখন অনেকে আমাকে বলবে, ভাইয়া আমার স্যার তো বলেছেন বইয়ের লাইন হুবহু লেখা যাবে না, আমার স্যার তো বলেছেন বইয়ের লাইন হুবহু লিখলেই তোমার মার্কস কেটে দিবে। ভুল ধারণা। সামারির ক্ষেত্রে এটা বলেছি, কখনো বলিনি যে কোয়েশ্চেন লিখতে গিয়ে কোনো কোয়েশ্চেনের যদি ডিমান্ড থাকে হুবহু বইয়ের লাইন লিখে তুমি কোয়েশ্চেনটার অ্যান্সার করতে পারো, তুমি 100% সেটা লিখতে পারবে। এই ধারণাটা মাথা থেকে সরিয়ে ফেলো যে কোয়েশ্চেনের অ্যান্সার তুমি হুবহু প্যাসেজ থেকে লিখতে পারবে না। যারা এই কথাটা তোমাদেরকে বলে, এটা তোমার চিন্তাকে রোধ করে, তোমার চিন্তা ভাবনাকে রোধ করে, এই কথাটা মনে রাখবে। তার মানে তোমাকে প্যাসেজটা কেন দিছে? প্যাসেজের বাইরে গিয়ে লিখতে বলছে তোমাকে? নো, তোমাকে একটু সৌন্দর্যের জন্য আমরা বলি একটু ভিন্নভাবে লেখিও, প্যারাফ্রেজিং করিও। ভাই আমি প্যারাফ্রেজিং পারি না, তার মানে কি আমি কোয়েশ্চেনের উত্তর লিখবো না? তার মানে কি আমি কোয়েশ্চেনের উত্তর নীল রেখে চলে আসবো, বাকিরা সবাই নাম্বার পাবে, মজা লুটবে, আর আমি বসে বসে দেখবো? নো। তার মানে যেই কোয়েশ্চেনটার উত্তর হুবহু বইয়ের লাইন লিখলেই হয়ে যায়, কোয়েশ্চেনের মার্ক 1 থাকুক, 2 থাকুক, 3 থাকুক, যাই থাকুক না কেন, তুমি ওইটাই লিখে দিয়ে আসবা। বুঝছো? কথা বুঝতে পারছো? তোমার এর বেশি দ্বিতীয় কোনো চিন্তা করার দরকার নেই। এবং ট্রাস্ট মি,
ট্রাস্ট মি, তুমি যখন বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করবা দেখবা বেশিরভাগ কোয়েশ্চেন এই টাইপেরই, অর্থাৎ কিছু কিছু কোয়েশ্চেনের অ্যান্সার তুমি হুবহু ওই টেক্সট থেকেই, ওই সিন প্যাসেজ থেকেই লিখতে পারো এবং ওইটাই কারেক্ট অ্যান্সার। বুঝা গেছে? বুঝতে পারছো? তুমি এইটা লিখলেও 3 পাবা, তুমি এইটা লিখলে 2 নাম্বার থাকলে 2 পাবা, তুমি এইটা লিখলে 1 নাম্বার থাকলে 1ই পাবা। তোমার মার্কস কেউ কাটতে পারবে না অ্যাজ লং অ্যাজ ইউ আর নট মেকিং এনি গ্রামাটিক্যাল মিস্টেক। তুমি গ্রামাটিক্যাল মিস্টেক না করলে তোমার মার্কস কেউ কাটবে না। বলো বোঝা গেছে? ঠান্ডা মাথায় বলো বোঝা গেছে? তার মানে কিছু কোয়েশ্চেন থাকবে যেই কোয়েশ্চেনের অ্যান্সার আমরা হুবহু লিখতে পারবো এবং সেটা লিখতে গিয়ে আমাদের কোনো বাধা আমাদেরকে আটকাতে পারবে না, কারণ এটা সামারি না যে সামারিতে বলেই দেই আমরা যে হুবহু বইয়ের লাইন লিখবা না, এটা খুবই বাজে একটা জিনিস। কিন্তু কোয়েশ্চেন অ্যান্সারে হুবহু বইয়ের লাইন লিখতে নাম্বার পাবে না, এটা একটা ভুল ধারণা। গট ইট? ক্লিয়ার? আন্ডারস্টুড? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ডান, যাও। ওকে, মাশাআল্লাহ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। হু ডু ইউ থিঙ্ক আর মোর ভালনারেবল টু অ্যাডোলসেন্ট হেলথ প্রবলেমস, বয়েজ অর গার্লস? ওয়াই? খুবই সুন্দর একটা কোয়েশ্চেন এবং অলরেডি এই কোয়েশ্চেনের অ্যান্সার আমরা জানি। তার মানে বলছে হু মানে কারা, হু আবারও WH, আবার এখানে কি আনছে, আবার এখানে আনছে হচ্ছে তোমার কি ডু, তার মানে হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে হু ডু ইউ থিঙ্ক আর মোর ভালনারেবল টু, তার মানে ভালনারেবল টু মানে কি ভঙ্গুর, ভঙ্গুর সহজেই আক্রান্ত হতে পারে। ভালনারেবল টু মানে ভঙ্গুর সহজেই আক্রান্ত হতে পারে। অ্যাডোলসেন্ট হেলথ প্রবলেমস, তার মানে এখানে হেলথ প্রবলেমস এর কথা বলা হয়েছে, বয়েজ এন্ড গার্লস। কি বলছে? বয়েজ এন্ড গার্লস। মনে রাখবে এখানে কিন্তু ওয়াইও দেওয়া আছে, তাহলে এই কোয়েশ্চেনটা কিন্তু একটু ব্যাখ্যামূলক। এই কোয়েশ্চেনটার 2টা পার্ট। বলো আমার সাথে সাথে, এই কোয়েশ্চেনটার কয়টা পার্ট? 2টা পার্ট। তাহলে আমরা মনে রাখবো যে আমাদের বোর্ড এক্সামে এইরকম কোয়েশ্চেনের 2টা পার্ট থাকতে পারে এবং এটাও মনে রাখবো যে এই 2টা পার্টের উত্তরই আমাদের লিখতে হবে। আমরা অনেক সময় ক্যাজুয়ালি কি করি জানো, আমরা শুধুমাত্র এই ওয়াই এর উপর গুরুত্ব দেই, আমরা এই প্রথম অংশটার অ্যান্সার দিতে চাই না। আমরা মনে করি আরে এখানে শুধু গার্লস উত্তর হবে, গার্লস লিখলেও কি না লিখলেও কি, আমি তো ব্যাখ্যায় বলেই দিচ্ছি যে মেয়েরাই সবচেয়ে বেশি ভালনারেবল। না, হবে না, তোমাকে বেসিকের সাথে স্টিক টু থাকতে হবে। তার মানে হচ্ছে তুমি যদি প্রথমটার উত্তর না দাও, দ্যাট ডাজ মিন যে তুমি ওই কোয়েশ্চেনটাকে ইগনোর করলা। তুমি যতই ওয়াইয়ের ভিতরে বোঝানোর চেষ্টা করো যে হ্যাঁ মেয়েরাই সবচেয়ে বেশি ভালনারেবল, মার্কস কিন্তু ওইখানে তুমি পাবা না। তার মানে প্রথমটার জন্য আমার এখানে 1 মার্কস আছে, ওয়াই এর জন্য আমার 2 মার্কস আছে, অ্যাকর্ডিং টু দিস নাম্বার সিস্টেম। বর্তমানে যে মার্কস ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে 3 করে এক একটা কোয়েশ্চেনে, এখান থেকে প্রথমটায় 1 নাম্বার আছে, পরেরটায় 2 আছে। তুমি এইটার প্রপার অ্যান্সার না দিলে আলটিমেটলি তুমি 1 হারায় ফেলবা। বুঝছো কি বুঝো নাই বলো? আমি আবারও বলতাছি, একবার বুঝলে 100টা অ্যান্সার করা যায়, আর না বুঝলে সারাদিন যদি বলে শোনো এই লাইনে এটা উত্তর শেষ, এই লাইনে উত্তর, লাভ নাই। আমি একটা বুঝাবো, আমার বিশ্বাস ওই চিন্তাটা তোমাকে 100টা অ্যান্সার করতে হেল্প করবে ইনশাআল্লাহ। তার মানে প্রথমে কি বলছি? প্রথমে বলছি যে কোয়েশ্চেনের পার্ট থাকতে পারে। কি থাকতে পারে? কোয়েশ্চেনের পার্ট থাকতে পারে। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেনের পার্ট যদি থাকে তাহলে কোয়েশ্চেনের পার্ট অনুযায়ী আমাদেরকে উত্তর করতে হবে। আমরা কখনোই চেষ্টা করব না একই উত্তরের ভিতরে আরেকটা উত্তরকে বোঝানোর, কারণ টিচারের দরকার নেই, টিচারের প্রয়োজন নেই বোঝার যে তুমি কোনটার ভিতরে কি উত্তর দিয়েছো। আন্ডারস্টুড? ভালনারেবল মানে হচ্ছে ভঙ্গুরতা, অর্থাৎ সহজেই আক্রান্ত হতে পারে বা সহজেই যাকে ধরে ফেলা যায়, এটাই হচ্ছে আলটিমেটলি কি ভালনারেবল বা ভালনারেবিলিটি। তাহলে এই যে এখানে প্রথমে আমরা বলেছি আই থিঙ্ক গার্লস আর মোর ভালনারেবল টু অ্যাডোলসেন্ট প্রবলেমস as they are mostly pulled out of their schools at an early age। তাহলে এই যে লাইনটা, আমি বলি সত্যি করে বলি, এই লাইনটা দেখলে আমি মার্কস দিব না, আমি ডিরেক্ট বললাম। আমি বলতে পারেন ভাই আপনি লেকচার স্লাইডে নিয়ে এসে এটা কি কথা বলতেছেন, আমি এইটা বলছি কারণ আছে, এইটা তোমাদেরকে বোঝানোর জন্য। কারণ অনেক অ্যান্সার আমরা হয়তো তোমাদেরকে প্রোভাইড করব প্র্যাকটিস শিটের মাধ্যমে, অনেক অ্যান্সার তুমি তোমার গাইড থেকে পড়বা। তো তোমাকে মাথায় রাখতে হবে গাইডের অ্যান্সার বা প্র্যাকটিস শিটের অ্যান্সার এগুলো কোনো হলফনামা না, এগুলো কোনো উপর থেকে আসা ঐশী বাণী না, যেগুলোকে মানতেই হবে। এগুলোর ভিতরেও প্রবলেম থাকতে পারে, যেমন এই অ্যান্সারটার ভিতরে আছে। এখানে বলছে যে মোর ভালনারেবল টু অ্যাডোলসেন্ট হেলথ প্রবলেমস। আমি এখানে উত্তরে কি লিখছি দেখো, আমি লিখছি মোর ভালনারেবল টু অ্যাডোলসেন্ট প্রবলেমস। তার মানে আমি এখানে মার্কস হারাবো। একজন টিচার এখানে মার্কস কেটে দেওয়ার মতো কি রাখে, তার এখানে মার্কস কেটে দেওয়ার মতো অথরিটি সে রাখে, কথাটা মনে রেখো।
এই জন্য এই জিনিসগুলো, তার মানে এখানে অ্যাডোলসেন্ট হেলথ প্রবলেমস লেখা উচিত ছিল। কি লেখা উচিত ছিল? অ্যাডোলসেন্ট হেলথ প্রবলেমস। এইটাই হচ্ছে কি থিং। আবারও বলতেছি, এই জিনিসগুলোই হচ্ছে কি জিনিসপত্র যে বোঝার জন্য, আরে কেন হচ্ছে, কোন জায়গায় মিসিং হচ্ছে। তাহলে আমি সহজেই লিখতে পারতাম, আই থিঙ্ক গার্লস আর মোর ভালনারেবল টু অ্যাডোলসেন্ট হেলথ প্রবলেমস দেন বয়েজ। কি লিখতে পারতাম? দেন বয়েজ। এত শত জিনিস লেখার দরকার নাই, এত শত জিনিস লেখার দরকার নাই। তার মানে জাস্ট আমি কি করতাম? দেন বয়েজ, এই যে দেন বয়েজ এই অংশটুকু রাখতাম, আর যেটা মুখে মুখে বললাম মানে এই যে এই অংশটুকু আমি রাখতাম অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন। ঠিক আছে? এই যে তারপরে গিয়ে আমি ব্যাখ্যা করার চেষ্টা করতাম কি, যে কেন তারা ভালনারেবল। তাহলে একই জিনিস বারবার, কেন তারা ভালনারেবল, তাহলে এটা একটা চেইন অফ অ্যাকশন। চেইন অফ অ্যাকশনটা কি? তারা পুলড আউট অফ স্কুল। কি হয় দেখো, পুলড আউট অফ স্কুল। ফার্স্ট হচ্ছে তারা কি হয়? পুলড আউট অফ স্কুল। এটা হচ্ছে প্রথম চেইন অফ অ্যাকশন। আচ্ছা, তারপরে চেইন অফ অ্যাকশনটা কি? তারপরে হচ্ছে চেইন অফ অ্যাকশনটা হচ্ছে ইদার দে গো ফর ম্যারেজ, তারা ম্যারেজে যায়, অর তারা ওয়ার্ককে বেছে নেয়, ম্যারেজ অথবা ওয়ার্ককে বেছে নেয়। তারপরে কি হয়? আলটিমেটলি দে লুজ দ্য অপরচুনিটিজ অফ ইকোনমিক নন ফর্মাল এডুকেশন, অ্যান্ড আলটিমেটলি ম্যারেজের ক্ষেত্রে তাদের কি হয়? তাদের ফার্টিলিটি রেটটা বেড়ে যায়, অ্যান্ড আলটিমেটলি নিউনেটাল মর্টালিটি ইজ অলসো এ কনসার্ন ফর ইয়াঙ্গার মাদার্স। সো যখনই আমাদের এই বেবিগুলো হয়, এই মেয়েদের যারা অল্প বয়সে বিয়ে করছে, তাদের আলটিমেটলি বেবিদের তো প্রবলেম হয়, অর্থাৎ শিশু মৃত্যু হার তো হয়, তার সাথে সাথে তার কিছু হেলথ ইস্যুস হয়। তাহলে এই চেইন অফ অ্যাকশনটাই তুমি বারবার ব্যাখ্যা করতেছো। একই জিনিস না? একই জিনিস না? এই টাইপের কোয়েশ্চেনই আসবে। লিখে রাখো, লিখে রাখো, মনের ভিতরে, মস্তিষ্কের ভিতরে লিখে রাখো, ইনফরমেশনটা দিয়ে রাখো। এই একই টাইপের কোয়েশ্চেনই ঘুরে ফিরে আসবে, যেই প্যাসেজই উঠাই না কেন, দুনিয়ার যেই প্যাসেজই আসে না কেন আমাদের এই বইটায়, সবগুলোর কোয়েশ্চেন এই একই ধারাই যাবে। এর চেয়ে খুব ইনোভেটিভ কোনো কোয়েশ্চেন তারা করবে না। সো চেইন অফ অ্যাকশনগুলো আমাকে মাথায় রাখতে হবে, অ্যান্ড মাথায় রাখতে হবে যে আমি কোথায় কি ইউজ করতেছি। যেমন দেখো, ডিউ টু, এই ডিউ টু মানে হচ্ছে কি? কোনো রিজন বোঝাতে ব্যবহৃত হয়। ডিউ টু মানে কোনো রিজন। তো তুমি যদি নাই বুঝো যে ডিউ টু মানে হচ্ছে রিজন, আর তুমি যদি আলটিমেটলি ডিউ টু এর পরে কিভাবে একটা ওয়ার্ড লিখবো বা কোন অংশটা লিখবো, তাহলে তো হবে না। সো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সিম্পল সেন্টেন্স বেশি লেখার চেষ্টা করবা। বলো, কি বলছি? সিম্পল সেন্টেন্স বেশি লেখার চেষ্টা করবা। আমরা বাঙালিরা এই নেটিভ ল্যাঙ্গুয়েজটা মানে ইংলিশটায় যখনই বলতে যাই বা লিখতে যাই, আমাদের একটা প্রবণতা আছে। সেই প্রবণতাটা হচ্ছে তুমি হই আর আমি হই, যেই হই না কেন আমরা বেশি কমপ্লেক্স বানাই ফেলি কথাবার্তাগুলোকে। কি বলি বলতো? বেশি কমপ্লেক্স বলি। দো আই ওয়াজ দেয়ার, দো দ্য গার্লস আর মোর ভালনারেবল টু হেলথ রিস্ক, বয়েজ আর অলসো since they are dropping out from school and they, তো তুমি সিন্স এর পরে এন্ড লাগাইতেছো, হবে? আমারে বলো তুমি সিন্স ব্যবহার করতেছো আবার এন্ড ইউজ করতেছো, তুমি কি নতুন জনরা তৈরি করতেছো? তুমি কি নতুন টাইপ অফ সেন্টেন্স তৈরি করতেছো? আমাকে বলো। ধরো আমি একটা লাইন লিখি, ভালো মতো দেখো, সবাই একটু পরিষ্কার ভাবে লিখবো, একটু খেয়াল করো। সিন্স, খেয়াল করো, সিন্স দ্য adolescents, খেয়াল করো, since the adolescent girls are pulling, ঠিক আছে, are pulled out of school, pulled out of school at an early age, at an early age, খেয়াল করো, early age। তাহলে since the adolescent girls are pulled out of school at an early age and they are facing problems, বলো এইটা কোনো সেন্টেন্স হইলো কি হয় নাই? বলো এইটা কোনো সেন্টেন্স হইছে কি হয় নাই? আমি একটু পড়ি। সিন্স, আমি একটু পড়ি, চলো আমি একটু পড়ি। কি বলছে দেখো তো, এখানে কি বলছে বলো, এইখানে কি বলছে? এখানে আমি লিখছি সিন্স, কি লিখছি? সিন্স the adolescent girls, আচ্ছা, আর কি বলছি? আর since the adolescent girls are pulled out, ঠিক আছে এই পর্যন্ত, pulled out of school, ঠিক আছে, at, ঠিক আছে, early আছে তাই এখানে an হইছে, এ লেখা যাবে না, at an early age, and বাবা
আমি যখন সিন্স দিয়ে একটা সেন্টেন্স শুরু করব তখন তার দুইটা পার্ট থাকবে। সিন্স হচ্ছে একটা পার্ট, আবার সিন্সের পরে হচ্ছে মেইন ক্লজ লিখতে হয়। যেমন সিন্স হি ওয়াজ ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। তাহলে এই ক্ষেত্রে আমি যে এই সেন্টেন্সটা লিখলাম, কারণ তোমরা যখনই কমপ্লেক্স সেন্টেন্স লেখো তোমরা অন্য একটা ওয়ার্ল্ডে চলে যাও, তখন দেখা যায় এরকম উদ্ভট সব জিনিস লেখা শুরু করো। অর্থাৎ শুরু করছিলা সিন্স দিয়া, শেষ করছো অ্যান্ড দিয়া। আমার কথা বুঝতে পারছো কিনা বলো? আমি আবারও বলতেছি, আই এম নট হিয়ার টু জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে এই লাইনগুলো লিখছে, এই লাইনগুলো পড়ে ফেলো। আমি এখানে এই জন্য আসি নাই। আমি এখানে একটা পারপাস নিয়ে আসছি, আর পারপাসটা হচ্ছে তোমাকে চিন্তা করানো যে তোমার কোথায় ভুল হতে পারে। তুমি যেন শুয়ে বসে বাথরুমে বসে হলো এই ব্যাপারটা মাথায় নিতে পারো, তুমি মাঠের নিচে বসে হলো ব্যাপারটা মাথায় নিতে পারো, গাছের ডালে চড়ে ক্লাস করে হলো ব্যাপারটা বুঝতে পারো। আমার উদ্দেশ্য হচ্ছে এইটা। বোঝা গেছে? বোঝা গেছে? তার মানে তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি যখনই কমপ্লেক্স সেন্টেন্স লিখতেছো, কেন টিচাররা বলতেছে, কেন আমাদেরকে টিচাররা বারবার বলতেছে সিম্পল সেন্টেন্সে লিখতে, জাস্ট বিকজ যখনই তুমি কমপ্লেক্স সেন্টেন্সে লিখো তখন তোমার মাথাটা ঘুরায় যায়। তুমি যে কোন স্ট্রাকচারে কি লিখতেছো তুমি বুঝতেছো না। স্পেশালি সেন্টেন্সটা যখন লম্বা করে ফেলো, বড় করে ফেলো, তখন কিন্তু আরো বাজে অবস্থা হয়। করেক্ট? ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করে ফেলো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করে ফেলো, প্লিজ কোয়েশ্চেন থাকলে করে ফেলো। তাহলে এইটা কিন্তু সম্পূর্ণ রং একটা অ্যান্সার ছিল, রাইট? কারণ সিন্সের পরে কখনো অ্যান হবেই না। সো এই যে ওয়েগুলো, এই ব্যাপারগুলো আমাদেরকে শিখতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে যে আমরা অ্যাকচুয়ালি কোথায় ভুল করি, কোথায় আমাদের ভুলগুলো আসলে হয়। তাহলে সিন্সের পরে আমাদেরকে একটা মেইন ক্লজ লিখতে হবে। দ্যাটস ওয়াই উই অলওয়েজ টেল ইউ টু রাইট সিম্পল সেন্টেন্সেস। ওকে, সবসময় সিম্পল সেন্টেন্সেস লিখবা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কারো কোনো কোয়েশ্চেন না থাকলে চলো সামনে আগে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? হোয়াট মেজর প্রবলেমস ডু বয়েজ, যেহেতু ডু আছে আবারও আমার এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফেস ডিউরিং অ্যাডোলসেন্স। ওকে, খুবই ইম্পর্টেন্ট যে হোয়াট মেজর প্রবলেমস। দেখো এখানে যদি শুধু বলতো হোয়াট প্রবলেমস, কথাটা বুঝো, হোয়াট প্রবলেমস মানে কোন সমস্যাগুলো, তাহলে এক টাইপের আমরা চিন্তা করতাম। যখনই ওরা বলতেছে হোয়াট মেজর প্রবলেমস, মেজর একটা অ্যাডজেক্টিভ, তাহলে মেজর যখন বলতেছে তার মানে সব থেকে গুরুত্বপূর্ণ কিছু। হোয়াট মেজর প্রবলেমস ডু বয়েজ ফেস ডিউরিং অ্যাডোলসেন্স, তার মানে এখন কোয়েশ্চেনটা চলে গেছে ছেলেদের ক্ষেত্রে। তাহলে আমরা কিন্তু এই জিনিসটা পড়েছিলাম গত ক্লাসে। দেখো তো গত ক্লাসে আমরা খুব ভালো করে এই অংশটা পড়েছিলাম। খেয়াল করো এই অংশটার দিকে একটু তাকাও কি বলছে? while the situation for adults and boys is somewhat better, many are vulnerable and lack the power to make decisions about their own lives. তাহলে প্রথম জিনিসটা কি ছিল বলো? প্রথম জিনিসটা ছিল যে বেশিরভাগেরই কি আছে? ল্যাক দ্য পাওয়ার। কি ছিল? ল্যাক দ্য পাওয়ার। কি জন্য? টু মেক ডিসিশন মেকের ব্যাপারটা। তাহলে তাদের পাওয়ারের একটা ল্যাক ছিল। কিসের পাওয়ারের ল্যাক? ডিসিশন মেক করার। এবং আলটিমেটলি সেটা কিসের জন্য? নিজেদের জীবনের জন্য। এখন তোমরা যদি এই বয়সে তোমার সহধর্মিনী কে হবে, তুমি কাকে পালবা, তুমি কাকে কিভাবে রক্ষা করবা, কিভাবে ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখবা, এই টেনশন করো, বেটা তুমি তো নিজেরাই সামলাইতে পারো না। যে বেটা নিজেরাই সামলাইতে পারে না সে চিন্তা করতেছে কি? সে চিন্তা করতেছে আরেকজনকে কিভাবে সে রাখবে, আরেকজনকে দেখে শুনে রাখবে, হ্যাঁ, লুক আফটার করবে। সো দ্যাটস ওয়াই এই জিনিসটা ট্রু যে আলটিমেটলি বয়েজদের এই বয়সে 100% ল্যাকিং থাকে যে ডিসিশন মেকিং করা। সো যারা এগুলো দেখায় যে দোস্ত আমি পারবো, আমি করছি, ঠিক আছে, মুভিগুলোতে যে দেখায়, লাভ নাই ভাই, কিচ্ছুই করতে পারবে না। বাস্তবতা অনেক বেশি কি? অনেক বেশি কঠিন। এটাই ট্রু। আচ্ছা, সেকেন্ড জিনিসটা কি? মেনি বয়েজ হু আর আনএবল টু গো টু স্কুল, যারা স্কুলে যেতে পারে না অথবা যারা কিনা আনএমপ্লয়েড থাকে, তাদের আনঅ্যাওয়ারনেসটা থাকে। কি থাকে? আনঅ্যাওয়ারনেসটা কিসের জন্য? তাদের সোশ্যাল অথবা হেলথ ইস্যুসের ক্ষেত্রে। এন্ড আলটিমেটলি যেটা হয় ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে জড়ায় যায়। কিসের সাথে জড়ায় যায়? ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে। এইটাও ট্রু। তাহলে এতগুলো ঘটনা যখন দেখে ফেলছি, এইবার কোয়েশ্চেনটার দিকে আবার তাকাই। হোয়াট মেজর প্রবলেমস ডু বয়েজ ফেস
ডিউরিং অ্যাডোলসেন্স। তাহলে আমার কাছে কিন্তু অলরেডি ডিসিশন আছে কি, সেটা দ্য পাওয়ার টু মেক ডিসিশন। এইটা হচ্ছে একটা মেজর প্রবলেম। এম আই রাইট অর নট বলো, এম আই রাইট অর নট? এইটা একটা মেজর প্রবলেম তাদের। আচ্ছা, তারপরে কি, আলটিমেটলি যারা আনএমপ্লয়েড, যারা আনঅ্যাওয়্যার থাকে সোশ্যাল অ্যান্ড হেলথ ইস্যু সম্পর্কে, সো এইটাও একটা তাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখন তোমরা বলতে পারো ভাইয়া এইখানেও হুবহু বইয়ের লাইন লিখে দিছি, আমাকে কি মার্কস দিবে? আমাকে কি মার্কস দিবে? 100% দিবে। আমি আবারও বলতেছি 100% দিবে। সো তোমাকে জাস্ট একটু কি করতে হবে, একটু সিরিয়াস হয়ে লিখতে হবে, একটু খেয়াল করে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলতেছে দেখো, বলতেছে যে কনসিডারেবল রিস্ক থাকে কি, বিং ড্রন ইনটু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। এখন তুমি যদি বলো ভাই আমি প্রত্যেকটা লাইন এইভাবে লিখবো না, আমার লেখারও তো একটা সৌন্দর্য আছে তাই না, আমারও তো একটা ব্যাপার আছে তাই না ভাই, আমি বোর্ড স্ট্যান্ড করবো, আমি A+ পাবো, 95 পাবো, আমার লেখার একটা ব্যাপার আছে তো, কথাটা বুঝছো না? একটা ব্যাপার আছে তো। তখন তুমি কি করতে পারো, অ্যাজ এ স্টুডেন্ট তোমার যে কাজটা তুমি করতে পারো সেটা হচ্ছে যে তুমি এই জিনিসগুলোকে এইভাবে বলতে পারো যে এই যে দেখো আমি অ্যান্সারটা নিজে লিখে দিচ্ছি, তোমরা একটু মিলাও, দেখো অ্যান্সারটা একটু মিলাও যে এইভাবেও আমরা লিখতে পারি। এই যে খেয়াল করো যে বয়েস, এই যে খেয়াল করো বয়েস, অথবা আমি বলবো অ্যাডোলসেন্ট বয়েস, আরো সুন্দর হয়, আরো সুন্দর হয় অ্যাডোলসেন্ট বয়েস। খুব ভালো মতো খেয়াল করো, অ্যাডোলসেন্ট বয়েস। ওকে, অ্যাডোলসেন্ট বয়েস ফেস, কি বলতেছি আমরা? ফেস, ঠিক আছে? ফেস মেনি 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 মেজর প্রবলেমস, প্রবলেমস। আচ্ছা, কখন কখন? ডিউরিং অ্যাডোলসেন্স, ডিউরিং অ্যাডোলসেন্স। শেষ। আমি প্রথম লাইনটা লিখলাম যে বয়েজ অথবা অ্যাডোলসেন্ট বয়েজ ফেস মেনি মেজর প্রবলেমস ডিউরিং অ্যাডোলসেন্স। দে আর দে আর লিখে আমি এইভাবে 1 2 3 দিয়ে লিখবো, 1 2 3 দিয়ে। কিভাবে? এক নম্বরে লিখবো আমি কি, আলটিমেটলি দে ল্যাক দ্য পাওয়ার টু মেক ডিসিশনস অ্যাবাউট দেয়ার ওন লাইফ। তাহলে আমি কি লিখতে পারবো, এই যে ল্যাক দ্য পাওয়ার, ঠিক আছে? তুমি যদি বলো যে ভাইয়া দে আর লিখবো না, আমি দিজ আর লিখবো, দিজও লিখতে পারো, এটা লিখলেও হবে। তাহলে ল্যাক দ্য power to make decisions, lack the power to make decisions, এইটা একটা প্রবলেম। আচ্ছা, আরেকটা প্রবলেম কি, আরেকটা প্রবলেম হচ্ছে এই যে তারা আলটিমেটলি আনঅ্যাওয়্যার অফ সোশ্যাল অ্যান্ড হেলথ ইস্যুস because of what, because of being unemployed or because of unable to go to school. সো এই যে চেঞ্জেস গুলো, এটা লেখো, একটু লেখো, আমি বলে দিই, জায়গা পাচ্ছি না, নাহলে মুছে লিখে দিচ্ছি, উপরে লিখে দিচ্ছি, দাঁড়াও কালারটা চেঞ্জ করে। তাহলে তুমি কি করবা, তুমি এই যে 2 নাম্বারটা আছে, তুমি ধরো কই লিখবো, এখানে লিখলাম 2, তুমি কি লিখবা যে সেকেন্ড ক্যাম্পটা কি, তারা আনঅ্যাওয়্যার অফ আলটিমেটলি হেলথ ইস্যুস, এইটা একটা জিনিস, এইটার জন্য তারা কি আছে, তারা হচ্ছে আনএবল টু গো টু স্কুল অ্যান্ড আনএমপ্লয়েড থাকে। এইটার জায়গায় তুমি এটাও বলতে পারো যে রিস্ক অফ বিং ড্রন ইনটু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, এইটা লিখে দিতে পারো, রিস্ক অফ বিং। এইটা আরো বেশি সুন্দর লাগবে দেখতে, তাহলে টিচারের আকর্ষণটা থাকবে তোমার খাতার ভিতরে। ড্রন ইনটু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, অর্থাৎ উপরেরটা যদি তোমার সাজাতে কষ্ট হয় তুমি আগে এটা লিখে ফেলো। তাহলে এইভাবে করে তারপরে গিয়ে তুমি 3 নাম্বারটা লিখলা, অথবা তুমি এই যে এটা লিখতে পারো, লাইকলি টু গেট এক্সপোজ টু ড্রাগস এন্ড অ্যালকোহল। তার মানে তোমরা অলরেডি একটা ক্লাস করেছো ফ্লো চার্টের। ফ্লো চার্টের ক্লাসে তোমাদের ভাইয়া তোমাদেরকে দেখাইছেন যে একটা ঘটনাকে তোমরা কিভাবে নন ফাইনাইট ভার্বগুলোর দ্বারা অ্যান্সার করতে পারো, অর্থাৎ যেখানে বারবার তোমার সাবজেক্ট আর ভার্ব লাগবে না। তাই করেছো না তোমরা? ফ্লো চার্টের ক্লাসে করেছো না? নন ফাইনাইট ভার্বের ইউজ করেছো না? জেরান দিয়ে অ্যান্সার করেছো না? ইনফিনিটিভ দিয়ে অ্যান্সার করেছো না? সো ব্যাপারটা হচ্ছে এরকম যে বারবার তোমাকে এখানে সাবজেক্ট আর কি আনার দরকার নেই, ভার্ব আনার দরকার নেই। তুমি জাস্ট প্রবলেমগুলোকে ব্যাখ্যা করছো, প্রবলেমগুলো ফ্রেজ আকারে লিখে দিচ্ছ। তার মানে কি, ল্যাক দ্য পাওয়ার টু মেক ডিসিশনস, এইটা একটা প্রবলেম। রিস্ক অফ বিং ড্রন ইনটু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, এইটা একটা প্রবলেম। লাইকলি টু গেট এক্সপোজ টু ড্রাগস এন্ড অ্যালকোহল, এইটা একটা প্রবলেম। লাস্টে গিয়ে তুমি লিখলা যে আলটিমেটলি হচ্ছে কি, আনএবল টু গো টু স্কুল or unemployment because of unawareness, that's it, because of unawareness, এইটুক লিখে দিলেই হবে।
তুমি মার্কস পাবা, তুমি মার্কস পাবা। সো দেখো, গতানুগতিক ওয়ে ছাড়াও অ্যান্সার করা যায়, গতানুগতিক ওয়ে ছাড়াও অ্যান্সার করা যায়।